খুব সকাল সকাল আমাদের সবার বাসায় একজন করে কর্মী আসেন, পরিচ্ছন্নতা কর্মী। সকাল সকাল দেখবেন শহরের বাসাগুলোতে একটা কথা শোনা যায়, ময়লাওয়ালা এসেছে, ময়লাগুলো বাইরে বের করে দাও। তো যে কর্মীটি আসেন তিনি মূলত শহরের বাসা থেকে ময়লাগুলো আমরা বাইরে রাখি, রাখার পর কর্মীরা সেই ময়লাগুলো সে বাসার সামনে থেকে তুলে নিয়ে ময়লার যে গাড়ি আছে গাড়িতে করে নিয়ে যান। এই যে আমরা তাকে সম্বোধন করছি ময়লাওয়ালা এই শব্দটি দিয়ে, মূলত ভেবে দেখুন তো তিনি কি ময়লাওয়ালা? আমরা যে ময়লাটা করছি তিনি ওই ময়লাটা পরিষ্কার করছেন, সুতরাং তাকে কিন্তু ময়লাওয়ালা না বলে পরিষ্কারওয়ালা বলা উচিত। আমরা মূলত ময়লাওয়ালা বলে তাকে অসম্মান করছি। আমরা অনেকেই আছি যারা অকারণে ময়লা করি, এদিক সেদিক ময়লা ফেলি। চিপস খেয়ে চিপসের প্যাকেটটা আমরা রাস্তায় ফেলে দিই, আমরা জুস খেয়ে ছুঁড়ে ফেলি এদিক সেদিক, আমরা আমাদের খাবার খেয়ে পলিথিনটা রাস্তায় ফেলে দিই। আমরা ডাস্টবিন থাকা সত্ত্বেও ডাস্টবিনে না ফেলে ডাস্টবিনের চারপাশে দেখবেন ময়লা হয়ে থাকে। বাংলাদেশের বেশিরভাগ ডাস্টবিনের কাছাকাছি আপনি যাবেন, দেখবেন ডাস্টবিনের চারপাশ ধরে ময়লা পড়ে আছে, কিন্তু ডাস্টবিনটা ফুলফিল করা নেই। এই যে আমরা যারা ময়লা করছি, যারা আমরা পরিবেশের কথা চিন্তা করি না, আমরা হলাম ময়লাওয়ালা। যারা ময়লা করে তাদেরকে ময়লাওয়ালা বলা উচিত, আর যারা সে ময়লাগুলো পরিষ্কার করছেন তাদেরকে কিন্তু আমাদের আসলে পরিষ্কারওয়ালা বলা উচিত। এই যে সকাল সকাল চারপাশে রব উঠে ময়লাওয়ালা এসেছে, ময়লাওয়ালা এসেছে, এটা না বলে আমাদের আসলে বলা উচিত পরিষ্কারওয়ালা এসেছে। এই যে আমরা তো সুন্দর করে শাড়ি পরে স্যুট বুট পরে ঘুরে বেড়াই, এদিক সেদিক যাই, অফিস করি, বাসায় থাকি, আমাদের চারপাশে যে ময়লাগুলো হয় ময়লাগুলো কিন্তু সেই পরিচ্ছন্নতা কর্মীরাই পরিষ্কার করেন। অথচ সেই মানুষগুলোকে আমরা যথাযথ সম্মান কখনোই দিই না। সেই মানুষগুলোকে আমাদের যথাযথ সম্মান দেওয়া উচিত। তারা যে আমাদের সার্ভিস দিচ্ছেন, তারা আমাদের ময়লাগুলো পরিষ্কার করছেন, আপনি খোঁজ নিয়ে দেখুন, এর বিনিময়ে এরা খুবই কম বেতন পায়। এই কম বেতনেও তারা তাদের শরীরে ময়লা করে আমাদের চারপাশ পরিষ্কার করেন। সুতরাং আজ থেকে চেষ্টা করবেন তাদের ময়লাওয়ালা না বলে পরিষ্কারওয়ালা বলতে, তাতে মনে হয় তারা কিছুটা হলেও খুশি হবেন। আমার এক আন্টি আমার থেকে বয়সে 4-5 বছরের বড় হবে। বলতে গেলে ছোটবেলায় আমরা একসঙ্গে অনেক খেলাধুলাও করেছি। বর্তমানে আন্টি শহরের একটি মোটামুটি ভালো কোম্পানিতে জব করছে। শহরে ওদের বাড়ি নেই, ভাড়া বাড়িতেই থাকে। 2টি যমজ মেয়ে আছে, ফুটফুটে। সবকিছু খুব ভালোভাবেই চলছিল, কিন্তু হঠাৎ করেই কোনো কারণে আঙ্কেলের চাকরিটা চলে যায়। বর্তমানে যে বাজার দর, তার উপর 2টো মেয়ের পড়াশোনার খরচ, বাসা ভাড়া, সবকিছু মিলিয়ে আন্টি কুলিয়ে উঠতে পারছিলেন না। তাই আমার যেহেতু ছোটবেলা থেকে আন্টির সঙ্গে খুব হৃদ্যতাপূর্ণ সম্পর্ক, আমি আন্টিকে প্রতি মাসে অল্প অল্প করে সাহায্য করতে লাগলাম। আন্টির বাড়িওয়ালা মানুষটা খুব একটা ভালো না, ভাড়া দিতে 2-1 দিন দেরি হলেও কটু কথা শোনাতে পিছপা হতেন না। তাই আমি প্রতি মাসের একদম শুরুতেই আমার 2 খালাতো বোনের কথা বলে তাদেরকে সাহায্য পাঠাতাম। এমন ভাবে পাঠাতাম যেন সাহায্য মনে না হয়, যেন মাইন্ড না করে। কিন্তু বিপত্তিটা ঘটলো যখন আমি কয়েকদিনের জন্য একটি বিশেষ কাজে ঢাকায় গিয়েছিলাম, যেখানে আমার প্রায় 10-12 দিন থাকা লেগেছে। তো হঠাৎ করে আন্টির ফোন পেয়ে কলটা রিসিভ করতেই কেমন আছি, কোথায় আছি, কি করছি কিছু জিজ্ঞেস না করেই সরাসরি আমাকে বললেন, এত রেসপন্সিবল কেন তুমি? মাসের 5 তারিখ হয়েছে, এখন আমি ওনাকে টাকা পাঠাইনি। এই কথাগুলো বলে আমাকে তার বিকাশ নাম্বারটা দিয়ে উনি ফোনটা কেটে দিলেন। ফোনটা কেটে দেওয়ার পর আমি খুব হতভম্ব হয়ে কিছুক্ষণ বসেছিলাম। এমন একটা ভাব যেন আমি তার কাছ থেকে লোন নিয়েছি এবং সেই টাকা দিতে আমি বাধ্য। না, সেই দিনের পর থেকে আমি ওনাকে আর কোনোদিনও টাকা পাঠাইনি, কারণ তিনি আমার ভালোবাসাকে, আমার সাহায্যকে নিজের অধিকার ভেবে নিয়েছেন। এমন ভাব করছেন যেন আমি তার কাছ থেকে লোন নিয়েছি আর সেই টাকা দিতে আমি বাধ্য। আরেকটি গল্প বলি। বাস স্ট্যান্ড থেকে আমার চেম্বার খুব বেশি দূরে না, হাঁটা পথ, কিন্তু এত ভিড় ঠেলে হাঁটতে ইচ্ছে করে না, তাই রিক্সায় করেই যাই। একজন বৃদ্ধ রিক্সা চালক আছেন, আমি প্রতিদিন ওনার রিক্সায় যাই। ভাড়া 10 টাকা, কিন্তু একজন বৃদ্ধ লোক রিক্সা চালাচ্ছেন দেখে আমার ভীষণ কষ্ট হয়, তাই আমি প্রতিদিন 20 টাকাই দেই। কিন্তু একদিন রিক্সা থেকে নামার পর দেখলাম আমার কাছে কোনো 20 টাকার নোট নেই, তাই আমি ওনাকে 10 টাকা দিয়ে চলে যাচ্ছিলাম। সঙ্গে সঙ্গে ওনার তীব্র প্রতিবাদ, বাকি 10 টাকা কোথায়? আমি ওনাকে সেখানে অপেক্ষা করতে বলে ভেতরে গেলাম। গিয়ে আমার সাহায্যকারী মেয়েটির হাতে আরো 10 টাকা পাঠিয়ে দিয়েছিলাম এবং বলেছিলাম পরদিন থেকে উনি যেন আমার জন্য আর অপেক্ষা না করেন। সেখানে এমনিতেও 10-15টা রিক্সা দাঁড়িয়েই থাকে। মেডিকেলের এক সিনিয়র আপু বলেছিলেন এই মাস থেকে প্রতি সপ্তাহে 1 দিন করে ওনার নাইট ডিউটি পড়েছে। ওনার হাজবেন্ড আবার নাইট ডিউটি অ্যালাউ করেন না, তাই এই সপ্তাহটা যদি আমি একটু দেখে নেই তাহলে উনি আমার কাছে কৃতজ্ঞ থাকবেন। আমি প্রথম সপ্তাহ ডিউটি করলাম, দ্বিতীয় সপ্তাহ করলাম, তৃতীয় সপ্তাহও করলাম, কিন্তু চতুর্থ সপ্তাহে যখন আমি ওনাকে ফোন করে বললাম আমার এক ভাইয়ের বিয়ে আছে তাই আমি ডিউটিটা করতে পারবো না, উনি
তিনি আমার মুখের উপর বেশ কড়া ভাষায় বেশ কিছু কথা বললেন। তার ভাষ্যমতে বর্তমানে জুনিয়ররা খুবই বেয়াদব, সিনিয়রদের সম্মান করতে জানে না, এক একটা নাকি বদের হাড্ডি। তিনি ফোন রাখার পর আমি হতভম্ব হয়ে কতক্ষণ বসেছিলাম। তারপর তার কেটে দেওয়া সেই ফোন নাম্বারটি দেখে আমার জেদ হতে লাগলো। আমি ব্লক করে দিলাম। হ্যাঁ, ব্লক করে দিয়েছিলাম। ইচ্ছে হচ্ছিল এমন মানুষগুলোকে জীবন থেকেও ব্লক করে দিই, যারা অন্যের ভালোবাসাকে, অন্যের সাহায্যকে নিজের অধিকার ভেবে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। দুঃখের ব্যাপার হলো আমাদের চারপাশে এমন মানুষের সংখ্যাই সবচেয়ে বেশি। দীর্ঘদিন একই রাস্তায় চলাচল করলে সেই রাস্তার ধারে কাছে বিল্ডিং থেকে প্রতিটি রাস্তা চেনা হয়ে যায়, দোকান চেনা হয়ে যায়, মুখস্থ হয়ে যায় কোথায় কি আছে। দীর্ঘদিন একই জুতা পরার পর হুবহু আরেকটা জুতো ভুলবশত পায়ে দিলেও দেখার আগে টের পাওয়া যায়, অনুভব করা যায় জুতো জোড়া অন্য কারো। কিন্তু বহু বছর ধরে মার্বেল আকৃতির দুইটা চোখের দিকে তাকাবার পরেও মানুষ চেনা যায় না। মানুষ চেনা অসম্ভব, একেবারে অসম্ভব, অসম্ভব রকমের অসম্ভব। মানুষ ব্যর্থ হয় কেন জানেন? মানুষ ব্যর্থ হয় কারণ মানুষ ভাবে সে কখনো সফল হতে পারবে না। মানুষের ব্যর্থতা মূলত তার মস্তিষ্কে থাকে। আমরা কোনো কাজ শুরুর আগেই আমরা ভাবি যে আমরা কাজটা করতে পারবো না, আমরা ভয় পাই। তাছাড়াও আমাদের সমাজ ব্যবস্থা এমন, কেউ কোনো কাজ শুরু করলে আশেপাশে থেকে মানুষ তাকে অনুপ্রেরণা দেওয়া তো দূরে থাক, বরং তাকে তিরস্কার করে, তাকে ডিমোটিভেট করে, যাতে করে সে কাজটা ঠিকঠাক মতো করতে পারে না। আর আমরাও এমন, কেউ আমাদের যদি অনুপ্রেরণা না দিয়ে তিরস্কার করে, যদি আমাদেরকে বলে তুমি এই কাজটা করতে পারবে না, তাহলে আমরা তাদের কথা মেনে নিয়ে আমরা কাজটা করা থেকে বিরত থাকি। আমরা ভাবি না না, এটা আমি পারবো না, আমি এটা থেকে দূরে থাকি। এই যে যখন আপনি বললেন আমি পারবো না, যখন আপনি আপনার মস্তিষ্কে ভাবলেন আপনি কাজটা করতে পারবেন না, আপনি মূলত তখনই ব্যর্থ। আমরা কাজটা করার পর যখন কাজটি হয় না, সেই ব্যর্থতা মূল ব্যর্থতা নয়, বরং আপনি যখন আপনার মস্তিষ্কে ভেবে নিলেন আপনি পারবেন না, তখন থেকেই আপনি ব্যর্থ। কিন্তু আপনি যদি অন্য কারো কথা কানে না নিয়ে আপনি সফল হবেন কি হবেন না এই কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে শুধু আপনার কাজের দিকে ফোকাস করেন, তাহলে একটা সময় পর দেখবেন আপনি সফল হবেন। আপনি একবারে পারবেন না, দ্বিতীয়বার চেষ্টা করবেন, দুইবারে না পারলে তৃতীয়বার চেষ্টা করবেন। তারপর একটা সময় পরে গিয়ে কিন্তু আপনি অবশ্যই সফল হবেন। এই যে আপনি একটা সময় পরে গিয়ে সফল হয়েছেন, আপনি মূলত তখন সফল হননি যখন আপনি চিন্তা করেছেন আপনি কাজটা করবেন, আপনি পারবেন, আপনি ঠিক সেই মুহূর্ত থেকেই সফল। তাই সফল হওয়ার পূর্ব শর্ত হলো আপনাকে নিজের মনের মধ্যে, আপনাকে নিজের মস্তিষ্কের মধ্যে এই জিনিসটা ধারণ করতে হবে যে হ্যাঁ আপনি সফল হবেন। তার জন্য আপনাকে কাজটা চালিয়ে যেতে হবে, অন্যের কথায় কান দিলে হবে না। তাই আজ থেকেই এখন থেকেই এই পদ্ধতিটা ফলো করা শুরু করুন। বিয়ের 5 মাসের মাথায় বাপের বাড়ি এসে মাকে বললাম, মা আমি আর সংসার করব না, আজ থেকে আমি এ বাড়িতেই থাকবো। মা বললেন, তাতে অসুবিধা কি, তোর বাবার এত বড় বাড়িটা তো ফাঁকাই পড়ে আছে, তা এসেছিস যখন সবকিছু গুছিয়ে নিয়ে এসেছিস তো? না, আমি কিছুই আনিনি। সে কি কথা, এভাবে খালি হাতে আসতে হয় বুঝি? তা জামাইকে জানিয়েছিস? না, আমি তো কাউকে না বলেই চলে এসেছি। জামাইকেও বলিসনি? মানলাম শাশুড়ি মানুষটা খারাপ, জামাই তো ভালো, জামাইকে না বলে ঠিক করিসনি। তুই বরং একটা কাজ কর, ফিরে যা, গিয়ে জিনিসপাতি সব গুছিয়ে নিয়ে আয়, সাথে জামাইকেও বুঝিয়ে শুনিয়ে এ বাড়িতে নিয়ে আয়। তুই বুঝিয়ে বললে জামাই শুনবে। শাশুড়িকে জব্দ করতে হলে জামাইকে ও বাড়িতে রাখলে কিভাবে হবে? মায়ের কথা শুনে তো আমি একদমই অবাক। মায়ের মুখে কখনো এই সুরের কথা শুনিনি। তাই হঠাৎ করে এমন কথা শুনে মাকে বললাম, তা তুমি এসব বলছো মা? অবশেষে আমার দুঃখটা তুমি বুঝলে। মা বলল, শত হোক, আমার একটা মাত্র মেয়ে, শাশুড়ির অত্যাচার আর কত সহ্য করবি বল? তোর বাবাও চায় তুই এই বাড়িতেই থাক, তুই বরং তোর জামাইকে বুঝিয়ে এখানে নিয়ে আয়, তাহলেই তোর শাশুড়িকে জব্দ করতে পারবি। আমি বললাম, ঠিক বলেছ মা, কিন্তু তোমার জামাই তো মনে হয় রাজি হবে না। হবে, ইনিয়ে বিনিয়ে বুঝিয়ে বললে পাথর গলে পানি হবে। মায়ের কথা শুনে সেদিনই শ্বশুর বাড়িতে ফিরে গেলাম। ভাবলাম এবার মায়ের বুদ্ধিটা প্রয়োগ করতে হবে। জীবনে কি চেয়েছিলাম আর কি হয়ে গেল, এসবই ভাবছিলাম তখন বসে। আমার বাবা যখন বিয়ের জন্য পাত্র দেখছিলেন, তখন আমি মাকে বলেছিলাম, মা আমি কিন্তু সংসার করব না, বিয়ে করব না, আমি ব্যাচেলার থাকবো। আমার কথা শুনে সেদিন মা হেসেই কুটি কুটি। বাবাকে ডেকে নিয়ে বললেন, শুনছো তোমার গুণধরী মেয়ে কি বলছে? সে নাকি বিয়ে করবে না।
আরে পাগলি মেয়ে, ছেলেরা বিয়ে না করলে তাকে ব্যাচেলার বলে, মেয়েরা আবার ব্যাচেলার হয় নাকি? বাবাও হাসছিলেন। বুঝলাম ব্যাচেলার শব্দটা মেয়েদের জন্য প্রযোজ্য না। তখন আমি বললাম, তাহলে মেয়েরা বিয়ে না করলে তাকে কি বলে? মা বলল, অত শত বুঝি না বাপু, মেয়েরা বড় হলে তাদের বিয়ে দিতে হয়, এটাই জানি। বাবাও আমাকে বুঝিয়ে বলল, দেখ মা, তোর তো বয়স হয়েছে, এবার তো বিয়ের কথাটা ভাবতেই হয়। তোর একটা নিজের বাড়ি হবে, নিজের সংসার হবে। নিজের বাড়ি? এটাও তো আমার নিজেরই বাড়ি, তাই না? আর তাছাড়া অন্য কোথাও গেলে আমার যদি সেখানে ভালো না লাগে, আমি যদি সেখানে আমার নিজের মন মতো থাকতে না পারি? বাবা বললেন, মেয়েরা সব পারে, পরকে আপন করে নেওয়ার ক্ষমতা একমাত্র মেয়েদেরই আছে। আমি যদি না পারি বা আমার মন মতো না হলে আমি কিন্তু চলে আসবো, তখন কিন্তু আমাকে জোর করে পাঠাতে পারবে না বলে দিচ্ছি। বাবা বলল, বেশ তো, এই বাড়ির দরজা তোর জন্য সব সময় খোলা থাকবে। বাবা মায়ের কথা শুনে বুঝলাম মেয়েরা বড় হলে তাদের বিয়ে দিতে হয়, একটা সংসার করে দিতে হয়। যদিও আমার সংসার করার ইচ্ছে কোনো কালেই ছিল না। নিজের বাড়ি রেখে অন্যের বাড়িতে গিয়ে থাকা, নিজের বাবা মায়ের জায়গায় অন্যের বাবা মাকে মা বাবা বলে ডাকা, ব্যাপারগুলো আমার কাছে কেমন যেন বাধ্যবাধকতা মনে হতো। তার উপর আমি বাবা মায়ের আদরের একমাত্র মেয়ে, স্বাধীনভাবে চলতে ভালোবাসি। কেউ আমাকে নির্দেশ করবে, কারো আদেশে চলতে হবে, এটা ভাবলেই আমার কেমন যেন লাগতো। তবু বিয়েটা আমার কপালে ছিল, তাই তো হলো। যাই হোক, সেদিন মায়ের কথায় শ্বশুর বাড়িতে ফিরে শাশুড়ির সঙ্গে তুমুল ঝগড়া শুরু করে দিলাম। ঝগড়া করতে কোনো কারণ লাগে না, একটা ছুতো পেলেই হয়। বর সেদিন বাসায় আসার পর যা যা হয়েছিল তার চেয়ে আরো বাড়িয়ে বাড়িয়ে বললাম। বলতে বলতে কেঁদেও ফেললাম। আমার কথা শুনে বর চুপ করে রইল। আমি তাকে বললাম, তোমার মায়ের সঙ্গে ঝগড়া করে এ বাড়িতে থাকা যাবে না। সে বলল, তাহলে উপায়? আমি ভাবছি তোমাকে নিয়ে আমার বাপের বাড়িতে গিয়ে থাকবো, আর সেখান থেকে তোমার অফিসে যেতেও সুবিধা হবে। আমার বর বলল, ঠিক বলেছ, রোজ রোজ অফিস থেকে এসে এই ঝগড়া আর ভালো লাগে না, এখানে থাকলেই ঝগড়া আর অশান্তি। তুমি ঠিক সিদ্ধান্ত নিয়েছ, তোমার বাপের বাড়ি গিয়েই আমরা থাকবো। বুঝলাম ছেলেও তার মাকে চিনেছে। পরদিন ঝগড়াঝাটি করে আমরা বাসা থেকে বেরিয়ে চলে এলাম। শাশুড়ি মাও দেখলাম খুশি। ছেলে যে বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছে তার কোনো আক্ষেপ নেই। ভাবলাম, মা নাকি পাষাণ। পরে মনে হলো হাতে টাকা পয়সা আছে, টাকাই সবকিছু ভুলিয়ে রাখবে। শ্বশুর মশাই ভালো চাকরি করতেন, ভালো পেনশন পান, তার আবার মায়া। ছেলেরও মায়ের প্রতি ভালোবাসা নেই। বাড়ি থেকে বের হয়ে আসছে, তার মানে সে হাড়ে হাড়ে টের পেয়েছে মা কেমন। বাপের বাড়িতে চলে এসে তো আমি ভীষণ খুশি। এখন থেকে সুখ আর সুখ, সব অশান্তি শেষ। এক সপ্তাহ বেশ ভালোই কাটলো। বাবা রোজ সকাল সকাল জামাইয়ের জন্য বাজার করতে যান। মাছ, মাংস, এটা সেটা আরো কত কি বাজার করে আনেন। মা সকাল সকাল জামাইয়ের জন্য রান্না করেন, টিফিন ঠিক করে দেন। রাতে তার পছন্দ মতো খাবার নিজ হাতে রান্না করেন। আমি তো মাঝে মাঝে 10টা 11টায় ঘুম থেকে উঠি। খুব সুখেই জীবন কাটছিল। এমন একটা জীবনই তো চাইছিলাম। এভাবে 15 দিন কেটে গেল। আমার বড়ও বেশ ভালোই আছে, দিব্যি আছে, কোনো কাজ করতে হয় না। বাজার নেই, সদাই নেই, কোনো কাজ নেই। এমনকি ছুটির দিনে মাঝে মাঝে সে আমার পরে ওঠে। অথচ নিজের বাড়ি থাকাকালীন সে কত কাজ করত। ছুটির দিন মানে নানা ধরনের কাজ, কিন্তু এ বাড়িতে এসে সে কিছুই করছে না। এভাবে হাত পা তুলে বসে থাকতে দেখে আমারও খারাপ লাগছিল, কিন্তু আমার বাবা মায়ের উপর বেশ চাপ যাচ্ছিল। ব্যাপারটা দেখে আমার খারাপ লাগছিল। একদিন রবিবারে হঠাৎ করে প্রচন্ড শব্দে আমার ঘুম ভেঙে গেল। নিচে গিয়ে দেখি আমার বাবার সঙ্গে আমার বরের তুমুল ঝগড়া। আমার বর নানা রকম উল্টাপাল্টা কথা বলে আমার বাবাকে অপমান করছে। দেখে তো আমার ভীষণ খারাপ লাগলো। আমি তাকে বললাম, তুমি মানুষ নাকি অমানুষ? দেখতে পাচ্ছ একটা বয়স্ক মানুষ, তার সঙ্গে এইভাবে কথা বলতে তোমার লজ্জা করছে না? আমার বর বলল, তোমার তো আমাকে এই কথা বলার কোনো অধিকার নেই। তুমি যখন আমার মায়ের সঙ্গে এভাবে কথা বলে আমার মাকে অপমান করতে, তখন তো আমি তোমাকে কিছুই বলতাম না, বরং পরবর্তীতে মাথা ঠান্ডা হলে সুন্দরভাবে বুঝিয়ে বলতাম। তবু তুমি কোনোদিন বুঝোনি। এখন এটুকুতেই খারাপ লাগছে? আর তুমি যে 5 মাস ধরে নানা ভাবে আমার মাকে অপমান করেছো, খারাপ ব্যবহার করেছো, তখন আমার কেমন লেগেছে ভাবো। তখন যেহেতু আমি তোমাকে কিছু বলিনি, তুমিও এখন আমাকে কিছুই বলতে পারবে না। এই ঘটনার পর থেকে
আমার বাবা মায়ের মাঝে প্রায়ই ঝামেলা লেগেই থাকতো। মায়ের বয়স হয়েছে, সকাল সকাল উঠে এত কাজ করতে মায়ের কষ্ট হয়। আমার খারাপ লাগলো। ভাবলাম এখন থেকে আমিও সকাল সকাল উঠে মায়ের কাজে সাহায্য করব। করলামও কয়েকদিন, কিন্তু বুঝতে পারলাম আমার কাজ মায়ের ঠিক পছন্দ হচ্ছে না। বললেও কয়েকবার, আমার সংসারের কাজ আমি যতটা ভালো বুঝবো তুই অতটা ভালো বুঝবি না। আমি উপলব্ধি করলাম এই সংসারটা আসলে আমার না, মায়ের। আমি আমার ভুল বুঝতে পারলাম। আমার মাই যেখানে তার নিজের সংসার ছাড়তে চাইছেন না, শাশুড়ি কি করে ছাড়বেন? সংসারের দায়িত্ব তখনই নিলে আনন্দ যখন সেই দায়িত্ব শাশুড়ি মা দিবেন। আমার নিজের ভুল বুঝতে পেরে মনে মনে খুব কষ্ট পেলাম। শাশুড়ি মা আমাকে অনেক কথা শুনিয়েছেন, কিন্তু আমিও তো তাকে তার চেয়ে বেশি কথা শুনিয়েছি। ঠিক করলাম শ্বশুর বাড়ি ফিরে যাব। বরকে গিয়ে বললাম, চলো আমরা বাড়ি ফিরে যাই, এ বাড়িতে থাকবো না। সে বলল, কেন? এখানে তো বেশ ভালোই আছি। আমি বললাম, ভালো নেই। সে বলল, কিন্তু আমি তো বেশ ভালো আছি। বরকে বুঝিয়ে শুনিয়ে কয়েকদিন পরে সবকিছু গুছিয়ে সকাল সকাল আমরা যাওয়ার জন্য তৈরি হলাম। মাও খুব হাসি মুখে বিদায় দিলেন। আমি যে চলে যাচ্ছি মায়ের চোখে মুখে কোনো আক্ষেপ নেই, বরং যাওয়ার আগে আমাকে বললেন, আবার আসিস। যাই হোক, বের হয়ে শ্বশুর বাড়ি চলে এলাম। আমি ফিরে আসাতে আমার শাশুড়ি খুব খুশি হলেন। আমার পছন্দের সব খাবার রান্না করলেন। আলু পোস্ত, বেগুন ভাজা, মুসুর ডাল, আমের চাটনি, আরো কত কি। তৃপ্তি সহকারে খেলাম। খাওয়ার পর আমার শাশুড়ি আমার পাশে বসে বেশ কিছু কথা বললেন। বললেন, এটাই সংসার, এখানে এভাবেই থাকতে হয়। কোনো তরকারিতে ঝাল বেশি দিতে হয়, আবার কোনো তরকারিতে কম ঝালেই ভালো লাগে, তাই বলে খাওয়া বন্ধ করতে হয় না। সংসারে ঝগড়াঝাটি হয়, তাই বলে সংসার ছেড়ে যেতে হয় না। সংসারে থেকেই ঝগড়াঝাটি হয়। দুটো বাসন কুসন একসাথে থাকলে ঠোকাঠুকি হবে, তাই বলে সংসার ছেড়ে চলে যেতে হয় না। নিজের সংসার ছেড়ে যেখানেই যাও না কেন, সেখানে দু একদিন ভালো লাগবে, কিন্তু সেখানে কেউ তোমাকে সংসার দেবে না। মেয়েদের নিজের একটা সংসার হতে হয়, সেটা তুমি এখানেই পাবে, যেটা আমিও পেয়েছিলাম আমার শাশুড়ি মায়ের থেকে। বৌমারা কখনোই শাশুড়ি মায়ের প্রিয় মানুষ হয় না, আবার শাশুড়ি মারাও বৌমাদের কখনো প্রিয় মানুষ হয় না। যুগ যুগ ধরে এটা চলে এসেছে, কোথাও বেশি কোথাও কম, তবু সংসার করতে হয়। টোনাটুনির সংসারে শাশুড়ি নামক একটা চড়ুই থাকে, তবেই না সংসার। ঝগড়াঝাটি সবকিছু মানিয়ে নিয়েই সংসার চালিয়ে যেতে হয়। ভালো মন্দ সবকিছু নিয়েই তো জীবন। শাশুড়ির কথাগুলো সেদিন খুব ভালো লেগেছিল। এভাবেই 30 বছর কেটে গেল। মেয়েদেরকে আটকানো যায় সম্মান দিয়ে, ব্যতিক্রম কিছু থাকবেও, আছেও। তবে সত্যি কথা হলো, আপনি যদি অধিকাংশ মেয়েকে শুধুমাত্র সম্মানটা দিতে পারেন, তাহলে আপনি তথাকথিত স্মার্ট না হয়েও তার ভালোবাসা পেতে পারেন। আপনি নিজের ব্যাপারে লক্ষ্য করুন না, যে মানুষটা আপনাকে সম্মান করে তাকে আপনার বেশ ভালোই লাগে, ভালো লাগবেই। মেয়েদের ব্যাপারটাও সেম, মেয়েরা সম্মানে আটকায়।